প্রত্যেকটা সংগঠনের সাথে শিবিরের একটা নিবিড় সম্পর্ক ছিল। বোঝাপড়ায় একটু ঘাটতি ছিল। সেখানে আপনি বলছেন একজন শিক্ষার্থী সুনির্দিষ্ট শিক্ষার্থী বলছেন, শিক্ষার্থী কিন্তু ছাত্র না। এটি কি সংবিধানের বা গঠনতন্ত্রের ভুল না আপনারা ইচ্ছা করে করছেন না? আমরা এখানে শিক্ষার্থী ইউজ করেছি, শিক্ষার্থী এটা ছাত্র, মানে দুইটা সিমিলার ওয়ার্ড হিসাবে। যে ছাত্র সংগঠনগুলো আছে, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো, তারা আসলে একে অপরকে পিছনে টেনে ধরার একটা হচ্ছে প্রবণতা সবসময় আমরা দেখেছি। এটা একটা আমার মনে হয়েছে একটা অসুস্থ রাজনৈতিক ধারা। আমাদের বিরোধিতা হবে গোল টেবিলে, আমাদের বিরোধিতা হবে রাজপথে, কিন্তু আমরা হচ্ছে পেশি শক্তি প্রদর্শন করতে রাজি নই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির সংলাপ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি, আজও তার ব্যতিক্রম হবে না। একই সাথে আপনারা সবাই জানেন যে এদেশের যত অর্জন, সব অর্জনের পেছনেই কিন্তু তরুণ সমাজ থাকে। বিশেষ করে এদেশের যত আন্দোলন সংগ্রাম, সর্বশেষ ২৪-এর গণ অভ্যুত্থানের সব কিছুরই কিন্তু নেতৃত্বে ছিল তরুণরা। সেই তরুণদের দিকেই তাকিয়ে আছে গোটা জাতি। আজ আমরা আলোচনা করব সেই তরুণদের নিয়েই, বিশেষ করে তরুণরা যে দেশ পরিচালনা করবে, সেই দেশের নেতৃত্ব দিবে, তার জন্য দরকার হয় তরুণদের রাজনীতিতে আসা। সেই তরুণদের যে শিক্ষার্থীরা রয়েছে, সেই ছাত্রদের ছাত্র রাজনীতির গতিপথ কোথায়, কোন দিকে যাচ্ছে, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি, আমি পরিচয় করে দিচ্ছি। একজন হচ্ছেন আমার ডান পাশে এস এম ফরহাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং একই সাথে তিনি সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য। এস এম ফরহাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং একই সাথে বাঁ পাশে রয়েছেন আশরাফা খাতুন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র। আশরাফা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আশরাফা, আপনাকে দিয়ে শুরু করি। এর আগে আপনার পরিচয় আমরা দিতাম হচ্ছে সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকেই বোধহয় আপনাকে আমরা নতুন নামে পেলাম। সেক্ষেত্রে প্রথমেই বলি যে এই যে আপনাদের সংগঠনটির নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এটি যেমন ছাত্র শিবিরকে আমরা বলছি ছাত্র শিবির, ছাত্র দলকে ছাত্র দল, আপনাদেরকে কি বলবো, ছাত্র সংসদ? হ্যাঁ, বলতে পারেন। তো এই ছাত্র সংসদ মানে বললে আপনাদেরকে কিভাবে বুঝবো? এটি কি কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ? সেটিকেও তো আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বললে আমরা বুঝি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। তো রাজনৈতিক দলের নামটা একটু কেমন হয়ে গেল না? আমাদের যে হচ্ছে দলের যে সদস্য নির্ধারণ করেছি আমরা, নেতৃত্ব নির্ধারণ করেছি বা দলের নাম, প্রত্যেকটাই আমাদের হচ্ছে ভোটের মাধ্যমে, আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়েছে। তো সর্বোচ্চ সংখ্যক হচ্ছে যেই জায়গায় ভোট পড়েছে যেই নামে, আমরা ওইটাই হচ্ছে নির্ধারণ করেছি। এবং আমার মনে হয় যে হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন যেগুলো, সেগুলো হচ্ছে যার যার নিজস্ব একটা নাম আছে। ছাত্র সংসদ বলে আসলে কেউ ওভাবে হচ্ছে নির্ধারণ করে না। ডাকসুকে ডাকসু বলে, রাকসুকে রাকসু বলে, চাকসুকে চাকসু বলে। তো ওই জায়গায় কনফিউশন খুব বেশি মনে হয় হবে না মনে করছেন? আপনি বলছিলেন যে নাম নির্বাচন ভোটের মাধ্যমে হয়েছে, আপনাদের নেতৃত্ব নির্বাচন কিসের মাধ্যমে হয়েছে? তাও কি ভোটের মাধ্যমে? নেতৃত্ব নির্বাচন একটা হচ্ছে কোনো একটা ছাত্র সংগঠন বা রাজনৈতিক দল যে আহ্বায়ক কমিটি হয় প্রথম, সেটা আসলে ভোট হওয়ার জন্য কাউন্সিল দরকার হয়। তো কাউন্সিলের মাধ্যমে হয় না, আমাদের বোঝাপড়ার মাধ্যমে। হয়তো কেউ রাজনীতি করতে চায়, তাদেরকে এক জায়গায় করে আমরা হচ্ছে একটা বোঝাপড়ার মাধ্যমে আমাদের নেতৃত্ব নির্ধারিত হয়েছে। আমার মুখপাত্র আমি হয়েছি, আমার সাথে হচ্ছে আরও কয়েকজনও হতে চেয়েছে। তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মনে হয়েছে যে এই জায়গায় আমি আসলে ভালো হবে, তারা হচ্ছে আলাপ আলোচনা করে বোঝাপড়ার মাধ্যমে এই জায়গাটায় আমি এসেছি। এবং প্রত্যেকটা হচ্ছে যে নেতৃত্ব এসেছে সবাই এভাবেই হচ্ছে। আপনি কয়েকবার বললেন বোঝাপড়া, সমন্বয়, আসলে সেই বোঝাপড়ায় আসলে খুব বেশি ঘাটতি ছিল, না হলে আপনাদের উদ্বোধনী অনুষ্ঠানই এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটি আমরা হয়তো প্রত্যাশা করিনি। হ্যাঁ, বোঝাপড়ায় একটু ঘাটতি ছিল। ওই বোঝাপড়াটা ওই জায়গায় না, একটু তথ্য নিয়ে ঘাটতি ছিল। আসলে সমস্যা হচ্ছে যে আন্দোলন পরবর্তী সময়ে তরুণদের ভিতরে যে রাজনৈতিক আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে, আমরা সেটাকে হচ্ছে আমাদের সংগঠনে আমরা চেয়েছি আমাদের সংগঠনে অ্যাকোমোডেট করতে, কিন্তু সমস্যা হয়ে গেছে যে আহ্বায়ক কমিটি যেটা, এটা আসলে একটু বোঝার ভুল হয়েছে। যারা এই জায়গায় হচ্ছে আসতে চেয়েছে সবার আগ্রহ অনেক বেশি ছিল। আমরা এটাকে পজিটিভলি নিয়েছি আসলে, কারণ দেখা গিয়েছে যে একটা আহ্বায়ক কমিটিতে আসার জন্য একদম সংগঠনের আত্মপ্রকাশের দিন একটা ঝামেলা হচ্ছে। ঝামেলাটা কিন্তু এরকম না যে হচ্ছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে বা কিছু, তারা ভেবেছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কারণ পুরো যে হচ্ছে আহ্বায়ক কমিটি সেটা ঘোষণা তখনও হয়নি। আমাদের ঘোষণা করার কথা ছিল, কিন্তু এর আগেই তাদেরকে একটা মিস ইনফরমেশন তাদের কাছে গিয়েছে যে তারা ওখানে নাই।
তো পরবর্তীতে তারা নিজেরাও তাদের পক্ষ থেকে হচ্ছে এই ব্যাপারে ক্ষমা চেয়েছে এবং হচ্ছে একটা তদন্ত কমিটি আছে আমাদের হচ্ছে 7 কার্য দিবসের ভিতরে তাদের একটা রিপোর্ট দেওয়ার কথা এবং ইন্টারনালি হচ্ছে আমরা আলোচনা করেছি তাদের সাথে। তারা স্বীকার করেছে যে তাদের কাছে একটা মিস ইনফরমেশন গিয়েছে, তারা ভেবেছে তারা ওখানে নাই, কিন্তু পরবর্তীতে তাদের যখন পুরো আহ্বায়ক কমিটির লিস্ট দেখানো হয়েছে তখন তারা দেখেছে তারা ওখানে আছে, তাদের সাথে আলোচনা ওভাবে হয়েছে, কিন্তু তাদেরকে একটা ভুল তথ্য দেওয়া হয়েছে যে আলোচনা হলেও তোমরা ওখানে নাই। তো ওই কারণে এসেছে। আর একটা জিনিস সব থেকে ভালো লেগেছে যে একদম সংগঠনের আত্মপ্রকাশের দিনই তারা এতই আগ্রহী আমাদের সাথে কাজ করার জন্য, এটা আসলে আমার মনে হয়েছে যে আমাদের স্পৃহা আরো বাড়িয়ে দিয়েছে যে এত এত মানুষকে আমাদের অ্যাকোমোডেট করতে হবে, এত এত মানুষকে আমাদের হচ্ছে রাজনীতিতে আনতে হবে, তাদের সাথে হচ্ছে নতুন করে আবার হচ্ছে পথ চলা শুরু করতে হবে। বিভিন্ন মতাদর্শের মানুষ আছে, বিভিন্ন হচ্ছে জায়গার মানুষ আছে, সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। তো একদম হচ্ছে শুরুতেই হচ্ছে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এটার জন্য আমাদের একটু সংগঠনের ক্ষতি হলেও এটা বৃহত্তর ঐক্যের জন্য আমরা মনে করছি ভালো। আপনারা মনে করছেন আগে তিতা ভালো পরে মিঠা, এরকম কিছু একটা? জি, আপনার কাছে ফিরবো আমি। এস এম ফরহাদ আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে আনফরচুনেটলি কিংবা ফরচুনেটলি হোক না কেন, আমি যেটা দেখলাম শিবিরের প্রতিষ্ঠা হয় 1977 সালের 6 ফেব্রুয়ারি এবং এই আজকে আপনার সাথে সহ আলোচক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিষ্ঠা হয় সেই ফেব্রুয়ারি মাসেরই 26 ফেব্রুয়ারি মাসের, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুটি সংগঠনই প্রায় 4 দশক আগে আর পরে। প্রশ্ন হচ্ছে, আমরা এর আগে শুনতাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোথাও যদি কোনো কিছু হয় অন্য ছাত্র সংগঠনের সাথে, তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র শিবিরের একটা নিবিড় এবং ভালো সম্পর্ক আছে। এই সম্পর্কটা কি, এই যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ আলাদা একটা সংগঠন করলো, এখন কি বৈপরত্যের দিকে চলে যাবে? আর কিভাবে দেখছেন আপনারা তাদের এই ছাত্র সংগঠন করাকে? ছাত্র শিবিরের সাথে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে সম্পর্ক কেমন থাকে এটা এজেন্ডা বেসিসে নির্ভর করে। যেমন লাস্ট 15 ইয়ার্স বা 16 ইয়ার্সে যারাই ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাথে ছাত্র শিবিরের একটা ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। সেমভাবে এই ছাত্র সংসদের আগের অ্যাক্টিভিস্টরা আগে যে রূপে ছিল ছাত্র শক্তি, কিংবা আগে আরেকটা ডাইমেনশন ছাত্র অধিকার পরিষদ, নানা ডাইমেনশনে যারাই ছিল না কেন প্রত্যেকের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। আর নতুন একটা ছাত্র সংগঠন ফর্ম হওয়ার ব্যাপারে নিশ্চয়ই আমাদের অবস্থান আগের মতোই থাকবে, যে হচ্ছে একটা ছাত্র সংগঠন ফর্ম হইতে পারে, তার ব্যাপারে আমাদের কোঅপারেশন থাকবে, যেখানে আমরা সিমিলার ভ্যালুস মিলবে আমরা একসাথে কাজ করব, কোথাও কোনো কিছু ভালো না লাগলে বিরোধিতা করব, আমার কোনোটা তার ভালো না লাগলে বিরোধিতা করবে। একটা পলিটিক্যাল ডেমোক্রেটিক যে অ্যাপ্রোচ থাকা দরকার সেই অ্যাপ্রোচে নিশ্চয়ই থাকবে। আর হচ্ছে শিবিরের সাথে নিবিড় সম্পর্ক বলতে যে কথা বলা হয়েছে সেটা সত্য, যে প্রত্যেকটা সংগঠনের সাথে শিবিরের একটা নিবিড় সম্পর্ক ছিল এবং এটা সামনেও থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা এবং তারা প্রত্যেকে একটা কমন ইন্টারেস্টে কাজ করব। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি, কিন্তু পাশাপাশি সংগঠনটির নীতি নির্ধারণী যে পরিষদ আছে আমরা যতটুকু জানি কার্যকরী পরিষদ সেটিরও সদস্য। তো সেখান থেকে আমরা আসলে এই সংগঠনের নীতি নির্ধারণী পর্যায়ের কিছু বিষয় আপনার কাছ থেকে আমরা মনে হয় জানতে পারি। সেটি হচ্ছে যে ছাত্র শিবিরের সদস্য এটা কারা হতে পারে, একটু যদি ক্লিয়ার করেন আমাদেরকে। দেখেন, ছাত্র শিবিরে একটু ক্যাডার বেসিসে মানে তার ম্যান পাওয়ারকে ইমপ্রুভ করে ধীরে ধীরে তার প্রথমে সমর্থক হয়, পরে কর্মী হয়, পরে সাথী হয়, পরে সদস্য হয়। তো একটা নির্দিষ্ট স্টেপ পার হতে হতে শেষে গিয়ে সদস্য হয়। আর কোনো সংগঠনে হয়তো সদস্য আগে হয়, পরে কর্মী হয়, এরকম লেয়ার থাকতে পারে। আমাদের এখানে সদস্য একদম ফাইনাল স্টেজ, সেখানে প্রথম যে সমর্থক হয়, সমর্থক হওয়ার পরে আমাদের রেগুলার যে কার্যক্রম সেখানে এটা কন্টিনিউ। কারা সমর্থক হতে পারে? সমর্থক যে কেউ হতে পারে, যে কোনো ছাত্র শিবিরের সমর্থক হতে পারে। সমর্থক হতে শিবিরের আদর্শ এবং উদ্দেশ্যের সাথে একমত হলে, তার অ্যাক্টিভিটির সাথে একমত হলে সে সমর্থক হতে পারে। আমাদের সমর্থক হতে পারে, হ্যাঁ, সমর্থক হওয়ার পরে তারপরে কিছু যে কোনো ছাত্র, যে কোনো ছাত্রী নয়। আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে এই ধরনের মানে আমরা এটা আগেও রিপ্লাই দিয়েছি। আমরা যেটা আমাদের অবজারভেশন যেটা বলে যে ইতিপূর্বে যত ছাত্র সংগঠনগুলো আমরা দেখেছি খুব কমই দেখেছি সভাপতি সেক্রেটারি পোস্টে ফিমেল অ্যাক্সেস পেয়েছে। অর্থাৎ আপনি ফিমেলদেরকে আপনার এখানে ইনক্লুড করার কথা বলছেন, আপনি 600 জনের কমিটি দিচ্ছেন, 200 জনের কমিটি দিচ্ছেন, 300 জনের কমিটি দিচ্ছেন, সেখানে মাত্র অল্প কয়েকজন মেয়ে, আপনি ফিমেলকে ওইভাবে অ্যাকোমোডেট করতে পারছেন না এবং আপনার প্রোগ্রামগুলো ফিমেল ফ্রেন্ডলি হচ্ছে না। সেজন্য আমাদের যেটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আমরা যেটা ফিল করি যে এমন প্ল্যাটফর্ম থাকা দরকার যেখানে ফিমেলরা নিজেরা এম্পাওয়ার্ড ফিল করবে, নিজেরা ডিসিশন মেক করবে, নিজেরা সিদ্ধান্ত বাস্তবায়ন করবে এবং সেখানে আমরা কোঅপারেট করব। আবার আমাদের যে কর্মসূচি যেগুলো হচ্ছে রাইট বেসিসে, নিড বেসিসে, সেখানে আমরা ফিমেল এবং মেল
সিমিলার আমরা রেসপন্স করি। যেমন আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলোতে, আমাদের সোশ্যাল সার্ভিস রিলেটেড প্রোগ্রামগুলোতে, আমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে সবগুলো প্রোগ্রামে আমরা মেল এবং ফিমেলকে অ্যাড করি। আর স্ট্রাকচার পোস্টে যেহেতু আমাদের প্রিভিয়াস স্যাম্পলিং আমাদেরকে রায় দেয় যে সবগুলো সংগঠনে ফিমেলরা আসলে এম্পাওয়ার হইতে ব্যর্থ হয়েছে, এম্পাওয়ার করা হয় নাই তাদেরকে। সেটি সেই সংগঠনের হয়তো বা তাদের দুর্বলতা কিংবা নারীদের পিছনে পড়ে থাকা। কিন্তু আপনাদের সংগঠনে এই যে সমর্থক বা আপনি যেটা বললেন কর্মী সাথী, এটি কি হওয়ার সুযোগ আছে নারীদের, না মেয়েদের? আমাদের স্ট্রাকচার এই জায়গায় ছেড়ে দেন। আপনারা কাদের ফলো করছেন? সেক্ষেত্রে আমরা আপনাদের সদস্য সম্মেলনে আমরা গণমাধ্যম কর্মী হিসাবে গিয়ে দেখেছিলাম বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনাদের অতিথি এসছে, বিভিন্ন দেশের ছাত্র সংগঠন যারা, তাদেরকে নিশ্চয়ই আপনাদের সাথে কাছাকাছি তাদের ইডিওলজি হয়তোবা। তো তাদের কি সেই দেশের ছাত্র সংগঠন তারা কি মানে ছাত্রী বিবর্জিত? এখানে একটু পার্থক্য আছে, মানে আমরা ছাত্রী বিবেচিত বিষয়টা এমন না। আমাদের সিমিলার ভ্যালুসের প্ল্যাটফর্ম থাকবে, একাধিক আলাদা আলাদা প্ল্যাটফর্ম থাকবে, সেখানে আমরা কোঅপারেট করব। এবং এখান থেকে যেভাবে সকল কাজগুলো হয়, সাপোজ আমি বলি আমাদের এই যে হেলথ কার্যক্রম ছিল বিশ্ববিদ্যালয়ে, আমরা মেল এবং ফিমেল দুই হলে আমরা পরিচালনা করেছি। তো ফিমেল হলে তো ফিমেল ভলান্টিয়ার সেটি আপনারা সেবা দিয়েছেন? হ্যাঁ, সেবা দিয়েছি। আচ্ছা, যেটা বলছি যে ইন্টারন্যাশনালি বিভিন্ন প্ল্যাটফর্ম, মানে যে সংগঠনগুলো আমরা ইনভাইট করছি, কোনো সংগঠন ফিমেলকে একসাথে মার্জ করে কাজ করে, কোনটা সেপারেটলি কাজ করে। যেহেতু আমাদের এখানে মূল ভ্যালুস ছিল ইসলাম, তো ইসলাম এইটা করে যে ফিমেলদেরকে তার এনভায়রনমেন্টটা ফুললি দেওয়া, এখানে একটা অসম কম্পিটিশনে ফেলে না দেওয়া। তো যেটা আমার কাছে মনে হয়েছে যে পলিটিক্যাল জায়গাটাতে বা ক্যাম্পাসের যে জায়গাগুলোতে, সেখানে অসম কম্পিটিশন না দিয়ে তাদের ফুললি একটা নতুন এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেওয়াটা বেটার। এবং সেজন্য এটা ফলো করছে। আর আমরা যাদেরকে ইনভাইট করেছি সেখানে দুই ধারারই ছিল, যে সব দেশে তো সেম পরিবেশ নয়, এক এক দেশের এক এক কালচার এক এক রকম। যেসব কান্ট্রিতে তারা পেরেছে সিমিলার এনভায়রনমেন্ট দিতে, তারা একসাথে অ্যাকোমোডেট করেছে, অথবা তারা অ্যাকোমোডেট করেছে সেপারেটলি। এটা আমাদের স্পেশাল বৈশিষ্ট্য আর কি। এটাকে আপনি মনে করবেন না এক্সক্লুড, বরং এটা একটু হাইলি ইনক্লুড করা। এটাকে এভাবে ডিফাইন করতে পারেন। সেটি আপনার হয়তো মত। আপনি নারীদেরকে আপনার সংগঠনে ইনভলভ না করে আপনি হয়তো স্পেশালি কিছু ভাবতে পাচ্ছেন, কিন্তু নারীরা বা আপনার ওখানের ছাত্রীরা ভাবছে কিনা সেটি একটি বিষয় রয়েছে। আপনার সংগঠন নিশ্চয়ই আপনার গঠনতন্ত্র অনুযায়ী চলে? অবশ্যই, তাই তো? আমি একটু আপনার উল্লেখ করি, আপনার গঠনতন্ত্রে বেশ কয়েকটা একদম প্রথম অধ্যায়, সেখানে আপনাদের দাওয়াতে আছে, এখানে লক্ষ্য উদ্দেশ্য আছে, দাওয়াত আছে, তরুণ ছাত্র সমাজের কাছে লিখছেন। কিন্তু পরে বলি দ্বিতীয় অধ্যায়, এখানে আপনি বললেন সদস্য সর্বশেষ ধাপ, রাইট? সেখানে আপনি বলছেন একজন শিক্ষার্থী, সুনির্দিষ্ট শিক্ষার্থী বলছেন। শিক্ষার্থী কিন্তু ছাত্র না, শিক্ষার্থী মানে ছাত্রীও হতে পারে, তাহলে আপনারা সেই ধারায় গঠনতন্ত্রে আপনি রেখেছেন, অথচ ছাত্রীদের ইনভলভ করছেন না, সেটিকে আপনি স্পেশালি বলছেন। এটি কি সংবিধানের বা গঠনতন্ত্রের ভুল, না আপনারা ইচ্ছা করে করছেন না? সেটি এখানে ব্যাপারটা, শিক্ষার্থী তো ছাত্রকে এক্সক্লুড করে না, ছাত্র এটার অংশ। আপনি হ্যাঁ এটা সাজেস্ট করতে পারেন যে এটা ছাত্র দিলে আর একটু স্পেসিফিক হতো, এটা আপনি সাজেস্ট করতে পারেন। বাট আমরা শিক্ষার্থী ইউজ করেছি, শিক্ষার্থী এটা ছাত্র, মানে দুইটা সিমিলার ওয়ার্ড হিসাবে। এটা হইতে পারে ছাত্র আর একটু স্পেসিফিক হতে পারতো আর কি, যেটা উপরে, যেহেতু সদস্য তো দাওয়াত পাওয়ার পরে আমাদের ছাত্র ওয়ার্ড উচ্চারণ করার মধ্যে দিয়ে যেহেতু আগে স্পেসিফিক হয়ে গেছে, পরে শিক্ষার্থী দ্বারা ওই প্রিভিয়াস ওয়ার্ডটাকে মিন করবে, এটা নাই। আপনারা তো সার্বজনীন ছাত্র সংগঠন, শিওর দাবি করেন তো? হ্যাঁ, এটা সার্বজনীন। আমাদের সমর্থক হওয়ার জায়গাটাও সেম ভাবে মুসলিম অমুসলিম দুইটাই সমর্থক। আমি সেই আলোচনায় ফিরবো। আপনি মুসলিম সাথে অমুসলিমও রেখেছেন, সেখানে আপনার গঠনতন্ত্রে কি বললে সেটি আমি আসবো আপনার কাছে আসি। আপনারা কি বয়ান নিয়ে যাচ্ছেন? বাংলাদেশে এতগুলো ছাত্র সংগঠন, এর আগে আপনারাই বলতেন যে ছাত্র সংগঠন মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। আপনাদের নতুন কি বয়ান নিয়ে যাচ্ছেন, যে বয়ানের কারণে মনে হচ্ছে যে আপনাদের ছাত্র সংগঠনকে এই ছাত্র সমাজ গ্রহণ করবে? দেখুন, যে হচ্ছে পূর্ববর্তী যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে, এখানে দেখা গিয়েছে যে হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো আছে, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো, তারা আসলে একে অপরকে পিছনে টেনে ধরার একটা হচ্ছে প্রবণতা সবসময় আমরা দেখেছি। আপনারা যখন হচ্ছে দেখেছি যে, আমি তো তখন ছোট, আমি এত হচ্ছে পূর্বের ইতিহাস নিজের চোখে দেখি নাই, কিন্তু হচ্ছে বিভিন্ন মাধ্যমে যেটা জেনেছি যে এক সময় হচ্ছে ক্যাম্পাসে ছাত্রলীগ, ছাত্রদল হচ্ছে গুলি করতো, মানে গোলাগুলিও হতো, একজন আরেকজনকে পিটাপিটি, মারামারি, অনেক হচ্ছে এরকম হচ্ছে হলের ভিতরে ঢুকে হচ্ছে শিক্ষার্থীকে মেরে চলে গিয়েছে, খুন করেছে, এরকম ঘটনা হচ্ছে আমরা দেখেছি হচ্ছে বুয়েটে ছাত্র শিবির ট্যাগ দিয়ে হচ্ছে আবরার ফাহাদকে হচ্ছে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন আন্দোলন সংগ্রামে হচ্ছে যখন
কোনো ছাত্র সংগঠন বা ছাত্ররাই যখন এসেছে তখন তাদেরকে বিভিন্নভাবে বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির ট্যাগ দিয়ে দিয়ে তাদেরকে হচ্ছে পিটানো হয়েছে। তো এই যে হচ্ছে একটা রাজনৈতিক ধারা ছিল, এটা একটা আমার মনে হয়েছে একটা অসুস্থ রাজনৈতিক ধারা, এবং আমাদের সবার কাছে মনে হচ্ছে একটা অসুস্থ রাজনৈতিক ধারা। রাজনীতি আসলে এভাবে চলে না, ছাত্র রাজনীতি তো আরোই চলে না। আমরা একটা গণতান্ত্রিক একটা ছাত্র রাজনীতি চাচ্ছি, যেখানে আসলে যদি আমার মতাদর্শের সাথে কারো মেলে তাহলে তার সাথে আমার রাজনৈতিক সহাবস্থান থাকবে, আমি সর্বোচ্চ তার সমালোচনা করতে পারি, তার বিরোধিতা করব আমি হচ্ছে আলোচনার টেবিলে, গোল টেবিলে। আমি হচ্ছে হয়তো সে মিছিল বের করবে, আমিও একটা মিছিল বের করব, আমি দেখব যে আমার সমর্থক কতজন, তার সমর্থক কতজন, কিন্তু কত রাউন্ড হচ্ছে বুলেট চালিয়ে হচ্ছে আমাদের শক্তি জাহির করতে হবে, এরকম রাজনীতি আমরা চাই না। আমরা চাই না এরকম রাজনীতি আসুক, যে রাজনীতিতে আসলে হচ্ছে হল ভিত্তিক কমিটি দিয়ে দিয়ে হচ্ছে ছাত্রদেরকে মানে দাস বানিয়ে রাখা হয়। আমরা এরকম হচ্ছে রাজনীতি চাই না যে ছাত্র সংসদ নির্বাচন 28 বছর পরে হবে। আপনি যে অভিযোগগুলো বলছেন যে এরকম ছাত্র রাজনীতি চাই না, এটা কারা করে? ছাত্র শিবির করছে? ছাত্র শিবির তো একমাত্র বাংলাদেশের ছাত্র সংগঠন না, ছাত্রদল তো হল ভিত্তিক কমিটি দিয়েছে, অলরেডি তাদের এক্সিস্টিং কমিটি আছে। মানে আপনার কাছে সুস্পষ্ট জানতে চাই যে আপনার যে অভিযোগগুলো, সেটি আপনার আজকে সহ আলোচক যেখানের, তাদের ব্যাপারে এরকম কোনো অভিযোগ আছে কি না? আমি হচ্ছে আমার বয়স কম, ভাইয়ের বয়সও কম, আমরা ওই সরাসরি, আমি তো বললাম চোখে আমি হচ্ছে দেখি নাই ছাত্র শিবির কি করেছে, হ্যাঁ শুনেছি তাদের রক কাটার হচ্ছে এই আছে, কিন্তু অভিযোগ আছে, কিন্তু আপনি দেখেননি? আমি দেখি নাই। আমি বাকি যে আমি আবরার ফাহাদকে পিটিয়ে মেরে ফেলতে দেখেছি আমার চোখে। আমি 19-এ এসে আমি আবরার ফাহাদ ছাত্রলীগ করেছে। আমি বলছি যে হচ্ছে মূলধারার যে রাজনৈতিক ছাত্র রাজনৈতিক যে দলগুলো আছে তাদের ভিতরে যে পেশি শক্তির যে প্রদর্শনীর ব্যাপার থাকে, আমরা ওখানে বাইরে গিয়ে আমরা হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত অন্যান্য ছাত্র সংগঠনগুলো স্বৈরাচারের বিরুদ্ধে আছে, যতক্ষণ পর্যন্ত যে হচ্ছে একটা সরকার স্বৈরাচার হয়ে ওঠে কিভাবে সেই জায়গায় হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা সাহায্য না করবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের সাথে সহাবস্থানে থাকবো। আমাদের বিরোধিতা হবে গোল টেবিলে, আমাদের বিরোধিতা হবে রাজপথে, কিন্তু আমরা হচ্ছে পেশি শক্তি প্রদর্শন করতে রাজি নই। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সেখানে আমি কি একটু থামাবো? জি জি অবশ্যই। যে আমি আপনার এই প্রশ্নটা পরে নিব, সেটি হচ্ছে যে খুব সম্ভবত মানে বিজ্ঞানের হয়তোবা এটি নিউটনের সূত্র অনুযায়ী সেটি হচ্ছে যে প্রেসার ক্রিয়েট না করলে ব্যক্তি অবস্থার পরিবর্তন হয় না। আপনারা কিভাবে সেটি শুধুমাত্র ভালো হও এই বয়ান দিয়ে ভালো করবেন, পেশি শক্তি বা অন্য শক্তি ইউজ করবেন না? পেশি শক্তি মানে কি বোঝাচ্ছেন সেটি আমি ঠিক বুঝি নাই। 24-এর গণ বিপ্লবও কিন্তু আপনার শক্তি প্রদর্শন, সেটি হয়তো অস্ত্রের শক্তি না, হয়নি। আপনার কাছে ফিরবো, আমি ফরহাদ আপনার কাছে আসি। সেটি হচ্ছে এর আগে যে প্রশ্নটিতে ছিলাম সেখানে আসি। অমুসলিমরা আপনাদের সমর্থক হতে পারবে? অমুসলিমরা আমাদের সকল কাজে এঙ্গেজ হতে পারবে, কিন্তু আমরা লাস্ট 15 ইয়ার্স তো আমরা কাজ করতে পারি নাই। জি, সাপোজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আমার নিজের হলেই আমরা থাকতে পারি নাই, কাজ করতে পারি নাই, নিজেদের মতো করে দাঁড়াতে পারি নাই। এখন আমি যে অন্যদের রাইটস নিয়ে কাজ করবো, অন্যদেরকে এঙ্গেজ করবো, সেই সুযোগটা তো পরে। এখন আপনি জাজ করবেন আমরা আগামীতে কি করবো, সেই অনুযায়ী জাজ করবো। আর আমাদের সাধারণত আমি একটু রুটের দিকে যাওয়া দরকার, কারণ আপনি টোটাল শিবিরকে রিড করতে হলে আমার রুটটা বুঝতে হবে। ইসলাম এবং সেকুলারিজমের মধ্যে একটা মানে পার্থক্য আমরা ডিসকাস করি। সাধারণত সেকুলারিজম উত্থান হয় যখন খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরুরা যখন রাষ্ট্রকে শাসন করতে শুরু করে, অথচ রুটটা ছিল খ্রিস্টানটা একটা মানে খ্রিস্টান ধর্মের কিছু রিচুয়াল ছিল আর কি, আচরণবিধি কেমনি কি করবে এই ধরনের কিছু নির্দেশনা ছিল। টোটাল একটা স্টেট মেকানিজম পরিচালনার টোটাল নির্দেশনা ছিল না। যখন ধর্মীয় গুরুরা এটা রাষ্ট্র কন্ট্রোল করতে শুরু করে, বিভিন্ন রাষ্ট্রের প্রবলেম আসতে শুরু করে, সেখানে এটা সলিউশন দিতে যায়, পারফেক্টলি দিতে পারে নাই। তখন মানুষের সাথে, মানুষের চাহিদার সাথে চার্চের সাথে একটা ক্ল্যাশ লাগে, পরবর্তীতে সেকুলারিজম উত্থান হয় আর কি। আপনি দেখবেন যে যেখানে খ্রিস্টান সোসাইটি এভাবে তাদের ধর্মীয় গুরুরা শাসন করছে, কিছুদিন পরে সেকুলারিজম উত্থানের প্রয়োজন ফিল হয়েছে। বাট যেখানে মুসলিমরা 1000 বছর ধরে শাসন করছে, সেখানে সেকুলারিজম উত্থানের প্রয়োজন হয় নাই। কেন? কারণ হচ্ছে মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে সেখানে এটা রিচুয়াল না শুধুমাত্র, ইসলাম ধর্মের টোটাল একটা স্টেট মেকানিজম কিভাবে ফাংশন করে, মানুষের টোটাল লাইফ কিভাবে পরিচালনা করে, সেটার রুলস রেগুলেশন এখানে দেওয়া আছে। ফলে যিনি এখান থেকে পরিচালনা করেন সে রুলস রেগুলেশনের ক্রাইসিসে ভোগে না, তাকে মানব মস্তিষ্ক প্রসূত একটা বলে দিতে হয় না, যেটা ওখানে দিতে হয়েছে। সেই জন্য সেকুলারিজম ওই খ্রিস্টান সোসাইটিতে যেভাবে ইজিলি সুইট করে, আর ঠিক মুসলিম সোসাইটিতে সেকুলারিজম ক্ল্যাশ করে। তা আমাদের এদিক থেকে ইসলামী ছাত্র শিবির যেহেতু তার রুটটা ইসলামী ব্যবস্থাপনা, ইসলামকে রুট করে কাজ করে, আমার সকল কোয়েশ্চেন এবং অ্যান্সার এটাকে কেন্দ্র করি। আমার এই মূল গ্রাউন্ডটা ক্লিয়ার না হলে আমরা মানে উত্তর দিয়ে যেতে পারবো না। এখন আসি এই যে একটু আগে যেটা বললেন ফিমেলের কথা, তো ফিমেলের সেম ভাবে আমরা যেহেতু ইসলাম এটা ফিমেলদের ম্যাক্সিমাম অধিকার দেওয়ার ব্যাপারে বলে, এবং তাদেরকে এই ধরনের আই ওয়াশ টাইপের কাজে
তাকে অনার করছেন না, বাট ফ্লোর দেওয়ার অভিনয় করছেন, তাকে মাইনাস করে দিচ্ছেন, তাকে মিসইউজ করছেন, যেগুলো ইতিপূর্বে হয়েছে। এই এক্সপিরিয়েন্স সিস্টেম টোটালি আমাদেরকে হারাম মানে নিষেধ করে যে হচ্ছে তা আমাদের ফ্যামিলিরা তো আমার বোন, আমার মা, আমার ফ্যামিলি মেম্বার, তাদের জন্য ম্যাক্সিমাম এনভায়রনমেন্টটা দেওয়া দরকার। সে অনুযায়ী আমরা আমাদের স্ট্রাকচার সাজিয়েছি। ঠিক অমুসলিমদের ক্ষেত্রে বলি, সেমভাবে দেখবেন মুসলিম কমিউনিটি যেখানে শাসন করেছে সেখানে দেখবেন, আমি আমাদের মানে ভারতীয় উপমহাদেশের কথা বলি, খুব অল্প সংখ্যক মুসলিম ছিল তারা শাসন করেছে, কিন্তু অমুসলিমদের প্রয়োজন হয় না এটার বিরুদ্ধে বিদ্রোহ করা, কারণ শাসন সিস্টেমটা এভাবে ছিল তাদেরকে ওন করে, তাদেরকে সুপিরিয়র জায়গায় রেখে শাসক মুসলিমরা আর গুরুত্বপূর্ণ জায়গায় সবাই একসাথে সবাই মিলে শাসন করছে। ইসলামিক স্ট্রাকচারটা ওইরকম। ঠিক ছাত্র শিবির এটার ঊর্ধ্বে না, ছাত্র শিবির টোটাল কার্যক্রমটা ইসলামকে বেস করে করবে। আমি আলোচনায় ফিরবো, তবে একটা বিরতি থেকে ফিরতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন আমরা আলোচনা করছি ছাত্র রাজনীতির গতিপথ নিয়ে। এস এম ফরহাদ, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির কথা শুনছিলাম। ফিরছি গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরাফা খাতুন আপনার কাছে। আমরা যেটি জানতে চাই তা হচ্ছে যে আপনারা তো পথ চলা শুরু করলেন, সেই পথ চলায় আপনারা কাদেরকে মনে করছেন যে আপনাদের এই জায়গায় ছাত্রদল নাকি ছাত্র শিবির, কে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন? আমরা প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছি অপরাজনীতিকে। আমরা কোনো ছাত্র সংগঠনকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। আসলে প্রতিযোগিতার জায়গায় প্রতিদ্বন্দ্বী হয় না, প্রতিযোগিতার জায়গায় সহ প্রতিযোগী হয়। তো প্রতিযোগী হোক, প্রতিদ্বন্দ্বী আমরা চাই না। আমি বারবার বলছি যে হিংসাত্মক যে রাজনীতি সেই জায়গায় আমরা ফিরে যেতে চাই না। যারাই অপরাজনীতি করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। এখন এটা হচ্ছে ছাত্র শিবির করলে তার বিরুদ্ধে দাঁড়াবো, ছাত্র দল করলে তার বিরুদ্ধে দাঁড়াবো, যতক্ষণ পর্যন্ত তারা একটা হচ্ছে আমাদের যে হচ্ছে জনগণের যে হচ্ছে একটা কালেকটিভ যে চাওয়া, সেটার সাথে যতক্ষণ পর্যন্ত সব ছাত্র সংগঠন হচ্ছে একসাথে আছে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে একটা রাজনৈতিক সহাবস্থান থাকবে। যখন হচ্ছে এর বিরুদ্ধে যাবে তখন আমাদের হচ্ছে বিরোধিতা বলবো না, তখন আমরা বিরোধিতা করব, সমালোচনা করব, কিন্তু প্রতিদ্বন্দ্বীর জায়গায় রেখে না, প্রতিযোগীর জায়গায় রেখে। জি সম্ফরাত, আপনার কাছে আবার ফ্রি, সেটি হচ্ছে যে আপনাদের এটি কর্মসূচির জায়গায় শেষে আছে ইসলামী সমাজ নির্মাণ, ঠিক তো, তাই না? জি। সেখানে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি থেকে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ নির্মাণের সর্বাত্মক প্রচেষ্টা চালানো, এটি আপনাদের সেখানে লিখেছেন। আমি অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়নে আসছি না, সাংস্কৃতিক গোলামি থেকে মানবতার মুক্তি আপনারা দিতে চান। এই সংস্কৃতি কোন সংস্কৃতি আপনারা বলছেন? দেখেন, কালচার তো তৈরি হয় এখানকার মানুষের দীর্ঘদিনের বেড়ে ওঠা অভ্যাসের মধ্য দিয়ে। তার আচরণ সবগুলো মিলেই তো কালচার। তার আচরণ, ওঠা বসা সব কিছুই তার কালচারের অংশ। এদেশে দীর্ঘদিন ধরে মুসলিমরা বা টোটাল কমিউনিটি যেভাবে বেড়ে উঠেছে, আপনি তার আগে দেখবেন যে পাকিস্তান আমল, এর আগে ইংরেজ আমল, তার আগে মুসলিম পিরিয়ড, বিভিন্ন ডাইমেনশনে প্রত্যেকবারে এখানে মানুষের ভাষা এবং মানুষের রেগুলার আচরণ যে কালচার ছিল, সেই কালচারটা আমাদের ইসলামের সাথে কখনোই ক্ল্যাশ করে না, অলওয়েজ সিমিলার। বাট আমরা যখন এসে দেখছি যে আমার সাপোজ আমি এই যে বলি, এই যে রিসেন্টলি আমাদের ইয়ার সময় দেখলাম শবে বরাতের সময় পুরান ঢাকার মানুষজন যেভাবে এটা সেলিব্রেট করছে, আমি জানতামই না ঢাকার এটা একটা কালচার ছিল, দীর্ঘদিন হাজার বছরের ঢাকার কালচার, কিন্তু এই কালচারটা আমরা ভুলে গেছি। বরং আমার উপর এই কালচারটা ধীরে ধীরে কিভাবে মাইনাস করে দেওয়া হয় এবং অন্য কালচার কিভাবে চাপিয়ে দেওয়া হয়, এই ধরনের প্র্যাকটিসটা আসছে আর কি। প্রত্যেকটা জায়গায় খাওয়া, পোশাক আশাকে সবকিছুতে আমার দীর্ঘদিনের যে কালচার, এটার উপর আরেকটা কালচার চাপিয়ে দেওয়া হয়েছে। আমি কালচার নট অনলি শুধু গান, মুভি, এই কম্পোনেন্ট বোঝাচ্ছে, সবকিছু তো আমার কালচারের অংশ। আমি এক কথা বলতে গেলে এখানকার জনপদের মানুষের যে ভাষা, যে সংস্কৃতি যেটা ছিল, সেটাই আমাদের কালচার। এটার উপরে বাইরের বহিরাগত অন্য দেশের যে কিছু চাপাই দেওয়া হচ্ছে, প্রত্যেকটার বিরুদ্ধে আমাদের যুদ্ধ। সেখানটাই আসি, আপনার কথাই সূত্র ধরে এক পর্যায়ে আপনি কিন্তু বলেছেন যে গান, মুভি, এই বিষয়গুলোই শুধু কালচার না, এই যে সংস্কৃতি, এটাও তো পার্ট। গান বলেন, আবৃত্তি বলেন, অভিনয় বলেন, সেখানটায় আপনারা সেইখানটায় আপনাদের কথা অনুযায়ী সেখানটায় থেকে মানবতার মুক্তি কিভাবে দিবেন? এখনকার যে প্রচলিত যা গান, মুভি চলছে, সেটি কি আপনারা বলছেন যে ঠিক আছে, না আপনারা নতুন কিছু দিবেন? দেখেন, মানে কালচার তো হচ্ছে মানুষের জন্য, মানুষ কালচারের জন্য এমন না। আমি মানুষকে আসলে কি দিতে চাই, কেন দিতে চাই, তাকে কি শেখাইতে চাই, বা তাকে কোন অবস্থাতে রাখতে চাই, এটার জন্য কালচার দরকার। আজ যে জিনিসটা মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে, সোসাইটিকে বেনিফিটেড করবে, সোসাইটিকে তার জিনিসটাকে ইমপ্রুভ, এটাই। বাট বর্তমানে হয়েছে কি, বর্তমানে কালচারটা হচ্ছে লাভের জন্য। তার কালচারের কন্টেন্টগুলো আমি বলি, বিভিন্ন মুভি কন্টেন্ট, এটা তাকে
মানে ইয়াংরা কেন মানে কোনটা দিলে আকৃষ্ট হবে, কেন এটার প্রতি মানে ঝাঁপিয়ে পড়বে, এমন ধরনের কন্টেন্ট দেওয়া হচ্ছে যে কন্টেন্টগুলো আসলে মানুষকে মিসলিড করছে, বিপথে পরিচালিত করছে, খারাপ পথ দেখাচ্ছে। আমি আমার কালচারের সবকিছু হইতে পারতো, এখান থেকে সমাজকে আমি দুর্নীতি থেকে সরাইতে চাই, এখানকার মিসম্যানেজমেন্ট সরাইতে চাই, এখানকার বাজে কম্পোনেন্টগুলো সরাইতে চাই, আউট করতে চাই, এখানকার মানে কমিউনিটির মধ্যে যে ধরনের ডিসক্রিমিনেশন আছে সেগুলো আমি উঠায় নিয়ে আসতে চাই। এগুলো আসতে পারতো, কিন্তু আপনি ঘুরে ফিরে দেখবেন, আপনি যে স্যাম্পলিং করেন গত এক বছরে যত মুভি নাটক বের হয়েছে, ঘুরে ফিরে সেম কমন কিছু জিনিস, আর ফ্যামিলির ঝগড়া অথবা হচ্ছে মনে করেন মানে প্রেম গঠিত ইস্যু, এই ধরনের সোশ্যাল ইস্যুগুলোকে প্রায়োরিটাইজ করে যদি আসতে পারতো তাহলে মানে সোসাইটির জন্য কালচার হতে পারতো। এখন বিজনেসের জন্য, অধিক ভিউয়ের জন্য, অধিক লাভের জন্য, এই জন্য হচ্ছে আর কি। জি আশাবা আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে আপনাদের আগেই বলেছি যে পথ চলার শুরু, আপনারা কতটা আগাতে পারছেন? আপনারা লেজুর ভিত্তি করবেন না বলছেন, কিন্তু আমরা তো জানি যে একসাথে আপনারা যারা আন্দোলন করেছেন, কয়েকদিন আগে ছাত্র সংগঠন হলো, তারাই আবার ভিন্ন প্ল্যাটফর্মে আবার রাজনৈতিক প্ল্যাটফর্ম একটা দাঁড়া করালেন। তাদের সাথে আপনাদের সম্পর্কটা কিভাবে হবে? আসলে এনসিপির কথা বলছেন, জি, নাগরিক পার্টি বললে হচ্ছে ভালো হতো। তরুণ জাতীয় নাগরিক পার্টি একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম। আমরা বারবার বলছি যে আমরা হচ্ছে ছাত্র রাজনীতি করতে এসেছি, যারা জাতীয় রাজনীতি করবে যতদিন পর্যন্ত আমাদের মতাদর্শের সাথে মিল থাকবে ততদিন পর্যন্ত তাদের সাপোর্ট করব। যেই দল, বিএনপি হোক, জামাত হোক বা হচ্ছে এনসিপি হোক, আমাদের এখানে ছাত্র রাজনীতির আমাদের হচ্ছে আমরা বেশি আগ্রহী জাতীয় নির্বাচনের থেকে ডাকসুর দিকে বেশি আগ্রহী। জাতীয় নির্বাচন আমাদের ছাত্রদের হাতে এত বড় একটা রেভলিউশন হয়ে গেল, আমরা জাতীয় রাজনীতিতেও আগ্রহী, হয়তো পরবর্তীতে ছাত্র রাজনীতি শেষ করে জাতীয় রাজনীতিতে যাব, কিন্তু জাতীয় একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে ছাত্র রাজনৈতিক প্ল্যাটফর্মের ওইভাবে হচ্ছে যোগসাজশ যদি খুঁজতে যান তাহলে আসলে মানে বলবো এটা একটা ভুল পথে চালিত হওয়া। কারণ আমরা বারবার বলেছি স্বতন্ত্র যেহেতু আমরা প্ল্যাটফর্ম, আমাদের রাজনীতি আলাদা, তাদের রাজনীতি আলাদা, তারা তাদের মতো রাজনীতি করবে, আমরা আমাদের মতো রাজনীতি করব। কিন্তু এখানে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর সাথে দীর্ঘদিনের পথ চলা আমাদের, তো তাদের সাথে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে আমাদের। যে হচ্ছে এই যে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ভাইকে আমি 2019 সাল থেকে চিনি, সদস্য সচিব আক্তার হোসেন, রাজনীতির পথটা উনি আমাকে দেখিয়েছেন। তো ওনাদের সাথে যে সম্পর্কটা আমার ব্যক্তিগত পর্যায়ে আছে, সেই ব্যক্তিগত পর্যায়ের ওই সম্পর্কটা তো আসলে আমি আমার সাংগঠনিক পরিচয়ের কারণে খারিজ করে দিতে পারবো না। তো ব্যক্তিগত পর্যায়ের যে সম্পর্ক ব্যক্তিগত পর্যায় পর্যন্ত থাকবে, সাংগঠনিক সাপোর্ট ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত তারা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আছে, স্বৈরাচারের বিরুদ্ধে আছে। ওকে, বুঝলাম। এখন আপনাদের কর্মসূচি তাহলে কি? আমাদের আসলে আমাদের যে হচ্ছে আত্মপ্রকাশের পরপরই রমজান চলে আসলো, তো আমরা ওভাবে সরাসরি মাঠের কর্মসূচি দিতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু রমজান মাস একটা হচ্ছে সবাই রোজা থাকে, একটা ধর্মীয় একটা ব্যাপার আছে। আমরা রমজানের পরপরই, ঈদের পরপরই আমরা আমাদের হচ্ছে যে জেলা কমিটিগুলো বা হচ্ছে বিভাগীয় কমিটি যেটাই হোক, উপজেলা কমিটি, ওগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এর ভিতরে আমরা রমজানের ভিতরে তাদের সাথে যোগাযোগ করছি, যারা আমাদের সাথে যোগাযোগ করেছে যে তারা রাজনীতি করতে চায় বিভিন্ন জেলা থেকে, তাদের সাথে ইন্টারনালি আমরা কথাবার্তা বলছি, তাদের সাথে হচ্ছে যোগাযোগ করছি। আমরা হোপফুলি হচ্ছে ঈদের পরপরই আমাদের মাঠের কর্মসূচিগুলো খুব ভালোভাবে। রমজানে আপনারা ধর্মীয় বিষয় থাকে বললেন, ধর্মীয় ব্যাপারে ধর্মীয় ইফতার অনুষ্ঠান এগুলো কি আপনারা এখন প্রস্তুত না এই জন্য করছেন, নাকি মনে করছেন যে এগুলো করা? না, আমরা করেছি তো, একদম আমাদের হচ্ছে রমজানের প্রথম রমজানে আমাদের গণ ইফতার ছিল। তো জি, গণ ইফতার ছিল। এস এম ফরাদ, আপনার কাছে আসি। আপনাদের অনেকগুলো ইফতার অনুষ্ঠান দেখলাম, আপনাদের সারা দেশেই হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বোধহয় অনেকদিন পরে আবার একটু ব্যতিক্রম আমরা দেখলাম। অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে ইফতার নিচ্ছে, এটি সুখকর স্মৃতি অবশ্যই, কিন্তু প্রশ্ন বারবার দেখা দিচ্ছে যে একটি ছাত্র সংগঠন, আপনারা তার জবাবও দিচ্ছেন, একটা ছাত্র সংগঠন এত অর্থের উৎস কি, এটি বারবার কিন্তু অনেকেই প্রশ্ন করার চেষ্টা করছে। এটার আমি 2 লেয়ারে উত্তর দেবো আর কি, অর্থের উৎসের ব্যাপারে। নাম্বার 1 হচ্ছে আমার এখানকার সংগঠনের স্ট্রাকচার কি, যেটার কারণে আমার এত অর্থ আসার একটা মানে লাইন তৈরি হয়। আমার সংগঠনে দেখবেন প্রত্যেকটা মানুষ এখানে যারা থাকে তারা একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে থাকে, প্রত্যেক মানুষকে ভালোবাসে। তারপর এখানকার অর্গানাইজেশন পুরোটা সুশৃঙ্খল, এখানে কখনো ইন্টারনাল ক্লাস দেখবেন না। এই 77 থেকে এখন পর্যন্ত ইন্টারনাল ক্লাস হওয়ার সুযোগ নেই এখানে, এটা একেবারে সুশৃঙ্খল, পারস্পরিক সম্পর্ক এরকম। এর পাশাপাশি আমাদের নিজেদের কখনো ভুল থাকলে আমরা একে অপরকে শুধরে দেওয়ার জায়গা থাকে, মানে সংস্কারের উদ্দেশ্যে আমরা একে অপরকে শুধরে দেওয়ার চেষ্টা করি। এর বাইরে আমাদের টোটাল সিস্টেমটা নিজেদের মধ্যে অডিট সিস্টেমের আওতায়। প্রতি 6 মান্থে আমাদের প্রত্যেকটা ছোট ছোট ব্রাঞ্চ, বড় বড় ব্রাঞ্চ, প্রত্যেকটা ছোট ছোট ইউনিট নিজেদের মধ্যে অডিট করি। ফলে যেটা হয়, আমরা রানিং যারা থাকি তারাও এখানে ডোনেট করি, আবার রানিংরা যখন সাবেক হয়ে যায়
তারাও এখানে ঢুকে। সাপোজ মনে করেন ধরেন যে আমি আমার মাসে ফ্যামিলি থেকে 5,000 টাকা নেই ধরেন, বা একজন শিক্ষার্থী এরকম নেই, সে তো খাওয়া দাওয়া করে বা তার খরচ আছে, ওখান থেকে সে 100 টাকা বা একটা অ্যামাউন্ট তার সাধ্য মতো 500 টাকা তার টিউশন থেকে এখান থেকে একটা অ্যামাউন্ট সে নিজে ডোনেট করে। আমাদের সমর্থক থেকে কর্মী থেকে শুরু করে সদস্য পর্যন্ত প্রত্যেকটা মানুষ পার মান্থ তাকে দিতেই হয়, এটা বাধ্যতামূলক। মানে একটা ফান্ড সে এখানে প্রতি মাসে দেয়, এটা একটা মিনিমাম সোর্স। সে এখানে একটা অভ্যস্ততা তৈরি, একটা মানুষ যখন সে সংগঠন করে 5-7 বছর, সে প্রতি মাসে চাকরি না করা সত্ত্বেও দিতে থাকে, তার যে দরদ তৈরি হয় এখানে, সে সাবেক হওয়ার পরও তার কর্মজীবনে পুরো জীবন সে এখানে তার ইনকামের মধ্যে থেকে দেয়। আমাদের প্রাইমারি সোর্স হচ্ছে আমাদের এই সকল সাবেক এবং বর্তমান ম্যান পাওয়ারদের যার যার সক্ষমতার আলোকে দেওয়া আর্থিক সহযোগিতা। আর এর বাইরে এবার হচ্ছে আমাদের মানে যখনই যে কোনো সুদি দিতে চাই, এটা আপনার একটা প্রোগ্রাম করছেন, প্রোগ্রাম উপলক্ষে আমি হেল্প করতে চাই, এরকম আমার যে কোনো সাবেক বড় ভাই যে কোনো জায়গায় ভালো জায়গায় আছেন তিনি হেল্প করতে চান। এরপরে কি কর্মসূচি আছে আপনাদের? আমাদের এখন পর্যন্ত যেমন গতকালকে আমাদের কর্মসূচি ছিল আমাদের রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠনের সাথে ইফতার, আমাদের ছাত্র সংসদের প্রতিনিধিরাও আসছে, ঢাকা ইউনিভার্সিটির প্রতিনিধিরা। আগামীকালকে আমাদের প্ল্যান আছে সাংবাদিকদের সাথে ইফতার করা, এভাবে করে বিভিন্ন স্টেকের সাথে আমাদের ইফতার করার প্ল্যান আছে। আর চিকিৎসা কেন্দ্রের কিছু প্ল্যান আছে, তারপর কিছু ইন্টারন্যাশনাল কনফারেন্স কেন্দ্রিক প্ল্যান আছে, এরকম বেশ বড় বড় কিছু প্ল্যান আছে। প্রত্যেকটা প্ল্যানেই শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের জন্য নতুন মানে ছাত্র রাজনীতিতে আমি চাচ্ছি না যে শুধুমাত্র এমন হোক যে আমার অ্যাক্টিভিজম, আমি প্রপোর্শনালি জাজ করি যে আমার কর্মসূচিগুলো কাদের জন্য। আমার কর্মসূচি যদি হয় সে আমাকে ভালোভাবে আমার পিছনে দৌড়াবে, মিছিল শোডাউন হবে, এটার জন্য হয়, তাহলে এই রাজনীতি আমি পছন্দ করি না। রেদার আমি পছন্দ করি আমার কর্মসূচি হবে আমার কাছে যিনি আসেন তার ইমপ্রুভমেন্টের জন্য, তার স্কিল ইমপ্রুভমেন্টের জন্য, তিনি যাতে এখান থেকে যাওয়ার পরে বলতে পারে শিবির করার মধ্য দিয়ে আমি নিজেকে ইমপ্রুভ করেছি, আমার নিজের স্কিল ইমপ্রুভ হয়েছে, আমার ক্রাইসিস ম্যানেজমেন্ট হয়েছে, আমার অন্যান্য কিছু অ্যাড্রেস হয়েছে। আমার প্রপোর্শনালি আমার মোর দ্যান 90% প্রোগ্রাম দেখবেন সবগুলো শিক্ষার্থীদের জন্য, 10% হয়তো পারবেন শুধুমাত্র পলিটিক্যাল ডিলিংসের জন্য, বাকি সবগুলো স্টুডেন্টের জন্য। আশরাফা খাতুন উনি বলেছেন যে ছাত্র সংসদ নির্বাচনের দিকে তারা আগাবে, নিশ্চয়ই আপনাদেরও এর আগে দাবি ছিল, এই দাবি থেকে কি আপনারা সরে এসেছেন? ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে খুব একটা উচ্চবাচ্য নেই। আমরা মোটেও সরে আসি নাই, আমাদের প্ল্যান ছিল ফেব্রুয়ারির মধ্যে সিরিয়াস একটা মুভমেন্টে যাওয়া ডাকসুর জন্য, কিন্তু রমজান চলে আসাতে আমাদেরও চিন্তা হচ্ছে রমজানের ডাকসু দেওয়াটা টাফ হবে। ইউনিভার্সিটি যদি আমরা বাধ্য করি, তারা যদি বাধ্য হয়ে দেও, টোটাল স্টুডেন্টের জন্য, টোটাল ম্যানেজমেন্টের টাফ হবে। এই জন্য আমরা প্রেফার করছি ঈদের পরেই হয়তো যে সময়টা ঈদ এবং কোরবানির মাঝে যে সময়টার মধ্যে ডাকসু হবে, এবং যদি না হয় আমাদের থেকে আমাদের শক্তভাবে অবস্থান নেব। ডাকসু শিক্ষার্থীদের অধিকার এবং এটা দ্রুত সময়ের মধ্যে হতে হবে। জি আশরাফ, আপনার কাছে ঠিক একই প্রসঙ্গে জানতে চাই, আপনারা কবে নাগাদ চাচ্ছেন? আপনারা কি ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুত? আমরা ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুত এবং আমরা চেয়েছি দ্রুততম সময়ের মধ্যে করার জন্য। ফরহাদ ভাই যেটা বললেন আমাদেরও একই অবস্থান, কারণ রমজানের ভিতরে আসলে একাডেমিক কার্যক্রমগুলো কম থাকে, হলেরও স্টুডেন্টরা বাসায় চলে যায়, তো যাতে হচ্ছে সবার জন্য ভালো হয় আমরা সেই চিন্তা করে আমরা ঈদের পরপরই হচ্ছে ডাকসুর জন্য আমরা রোডম্যাপ চেয়েছি। আমরা স্মারকলিপি প্রদান করবো 2-1 দিনের ভিতরে। ছাত্র শিবির ইতিমধ্যেই ক্যাম্পাসে তো তাদের ছাত্র সেবা দিয়েছে, এই যে ইফতার দিচ্ছে, তো এরা তো একটু মানে কাছাকাছি পৌঁছের এই কর্মসূচিগুলো নিচ্ছে, তো সেক্ষেত্রে কি আপনারা একটু পিছিয়ে যাচ্ছেন না? আসলে আমাদের সংগঠনের আত্মপ্রকাশ তো অল্প কয়েকদিন হলো, একদম প্রথমেই আমরা প্রথম রমজানে গণ ইফতারের মতো বড় একটা কর্মসূচি দিয়েছি। এছাড়াও আমাদের হচ্ছে যে আমাদের যে কেন্দ্রীয় যে নির্বাহী যারা আছে তারা হচ্ছে প্রত্যেক দিনই যে জুলাইয়ের যারা হচ্ছে শহীদ পরিবার আছে তাদের সাথে প্রত্যেক দিনই কেউ না কেউ গিয়ে প্রত্যেক একটা পরিবারের সাথে ইফতার করছে, তাদের সাথে একটা সংযোগ বাড়াচ্ছে। এবং আপনারা জানেন যে আমাদের প্রথম কমিটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দিয়েছি, তো তারাও হচ্ছে তাদের যে কর্মসূচিগুলো সেগুলো তারা বাস্তবায়নের চেষ্টা করছে। আপনারা জানেন নারী দিবস আছে সামনে, তো নারী দিবসকে সামনে রেখে আমরা একটা কর্মসূচি দেওয়ার চেষ্টা করছি। একদমই হচ্ছে নতুন সংগঠন, আমাদের কিছু হচ্ছে ল্যাকিংস আছে কোনো কোনো জায়গায়, এখনো পর্যন্ত আমাদের 1 সপ্তাহ খুব বেশি ভালোভাবে হয়নি। আমরা চেষ্টা করছি যে পুরো রমজানটা জুড়ে যাতে প্রোডাক্টিভ কিছু হয় সেটা করার। ওনাদের যে কর্মসূচিগুলো পালন করছিল সেগুলোকে আপনারা কি শিক্ষার্থী বান্ধব মনে করছেন? এটি কি ছাত্র রাজনীতির মধ্যে পড়ছে? শিক্ষার্থীদের যদি হচ্ছে আপত্তি না থাকে তাহলে তো শিক্ষার্থী বান্ধবী হয়। জি, আমি আলোচনায় আবার ফিরবো, একটু বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছি আর একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপ। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম আশরাফা খাতুনের, ফিরছি এস এম ফরহাদ আপনার কাছে। আশরাফা খাতুন এর আগে বলেছেন যে তাদের পরবর্তী রাজনৈতিক প্ল্যাটফর্ম, যদিও আলাদা কোনো প্ল্যাটফর্ম নাই, স্বতন্ত্র বলছেন, আপনারা নিশ্চয়ই আপনাদেরকে স্বতন্ত্র দাবি করবেন, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, এরকম কি নাকি কেউ আছে? ছাত্র শিবির সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন এবং টোটাল ম্যানেজমেন্ট সবকিছুতে স্বাধীন এবং আলাদা একটি সংগঠন। এখানে এটা কারো লেজির ভিত্তি করে না,
কাউকে মানে সিদ্ধান্ত গ্রহণের অথরিটি দিয়ে রাখে না, জি, সবকিছু নিজেরাই কমিটি দেয়, নিজেরাই বাস্তবায়ন করে, সবকিছু নিজেরাই ক্যাপেবল আর কি। জামাতের সাথে তাহলে আপনাদের সম্পর্ক কি? জামাত না শুধু, জামাতের মতো আরো যে সকল সংগঠন আছে সব সংগঠনের সাথে আমাদের সিমিলার সম্পর্ক, যেখানে রেসপন্স আমার যত বেশি ভ্যালুস মিলবে তত বেশি রেসপন্স আমরা করব। আমি উদাহরণ দিই আপনাকে, বেগম খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা দেয় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, তখন কিন্তু সবার আগে ছাত্র শিবির মাঠে নামছিল, ছাত্র শিবিরের লোকেরা শহীদ হয়েছিল। হেফাজতে ইসলাম যখন 13 দফা ঘোষণা দেয় তখন ছাত্র শিবির লোকেরা শহীদ হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন কোটা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এই যে অ্যাডভান্স লেভেল আন্দোলন চলে, কোটা সংস্কার আন্দোলন, তখনও ছাত্র শিবিরের লোকেরা শহীদ হয়েছে প্রত্যেকটা জায়গায়। ইভেন জামাত ইসলামের যে সকল নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে, তখন এগুলোর প্রতিবাদে ছাত্র শিবির মাঠে নেমেছে প্রত্যেকটা ইস্যুতে। ছাত্র শিবির এখানে সিমিলার। তার মানে হচ্ছে আপনি জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন বা সহযোগী সংগঠন, ছাত্র দল, যুব দল যেরকম আছে, আপনি জামাতের ছাত্র সংগঠন হিসেবে বা সহযোগী সংগঠন হিসেবে স্বীকার করছেন? সহযোগী সংগঠন না বা অঙ্গ সংগঠন না, কোনোটাই না, কোনোটাই না। কিন্তু জামাতের নেতৃত্ব এখন যেখানে, সেখানে তো ম্যাক্সিমাম শিবির থেকেই যাওয়া। হ্যাঁ, ছাত্র শিবির তো ছাত্র শিবির তার স্ট্র্যাটেজিক কারণে হোক বা তার এখানকার ইন্টারনাল ফিচারের কারণে হোক, একটা হিউজ ভলিউমের ম্যান পাওয়ারকে এখানে কানেক্ট করতে পারছে 77 থেকে। আপনি এখান থেকে স্বাভাবিকভাবেই দেখবেন যে এখান থেকে স্পিল্ড হয়ে লোকেরা বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এখানে যে আইডিওলজির চর্চা হয়, এখান থেকে মানে একটা বড় অংশ যারা মনে করে যে তারা জামাত করবে, বেশি ভ্যালু সেখানে তার সাথে মিলবে, তারা জামাত করবে। যার কাছে মনে হবে যে সে জামাত করবে না, অন্য দল করতেছে, সে অন্য দল করতেছে, যার কাছে মনে হচ্ছে সে পলিটিক্স করবে না, সে করতেছে না। এটা সত্য, একটা বড় সংখ্যক নেতৃবৃন্দ যারা জামাতে যোগ দিচ্ছেন, জামাত করছেন। এটার বড় কারণ হচ্ছে এখানকার যে ইসলামের প্র্যাকটিস এবং অর্গানোগ্রাম বা এখানকার যে স্ট্রাকচার, এখানকার যে ভ্যালুসের যে চর্চা, সেটার একটা বড় অংশের সাথে সিমিলারিটির সাথে কার সাথে পাবেন, জামাতের সাথে পাবেন। জি, সেজন্য সেখানে জি। আশরাফ ভাই, এই বক্তব্যের সাথে আপনি কতটা একমত? জামাতের লেজুর ভিত্তি কিংবা যে সম্পর্ক, সেটি ফরহাদের কথা শুনছিলেন, তা নিয়ে আপনি কি মনে করেন? পাবলিক পারসেপশন তো এরকম না বোধহয়। পাবলিক পারসেপশন এরকম না। পাবলিক পারসেপশন এটাও বলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এনসিপির অঙ্গ সংগঠন, যেহেতু তারা বলছেন যে হচ্ছে তার অঙ্গ সংগঠন না, এটা আসলে কাজে প্রকাশ পায়। তো এটা পাবলিক পারসেপশন যেটা বলে, কিছুটা ক্ষেত্রে সহমত, কিছুটা ক্ষেত্রে দ্বিমত। আর কোন ক্ষেত্রে দ্বিমত? আসলে আমি যেটা হচ্ছে দেখেছি যে ছাত্র শিবিরের যেটা হয় যে ছাত্রলীগ যারা করে পরবর্তীতে সবাই আওয়ামী লীগ করেছে, ছাত্রদল করলে বিএনপি করে। আমি ছাত্র শিবিরের অনেকেই দেখেছি যারা জামাতে না গিয়ে আলাদাভাবে হচ্ছে প্ল্যাটফর্ম করেছেন, আলাদাভাবে রাজনীতি করেছেন। সেটি তো ছাত্রদল করা অনেকেও না, আবার ছাত্রলীগের প্রেসিডেন্ট কিন্তু বেশ বড় একটা অংশ হচ্ছে ছাত্র শিবিরের কিন্তু আলাদাভাবে করেছে, এবি পার্টি করেছে। আমরা দেখেছি যে এই তো কয়েকদিন আগে এনসিপি তো কয়েকজন বিদ্রোহ করলেন, এক্স শিবির যারা, তো তাদের ভিতরে রাজনৈতিক আকাঙ্ক্ষা অন্য দলে যাওয়ার আছে। আপনি ভালো প্রশ্ন তুলেছেন। এক্স শিবির বলেই কি তাদেরকে বাদ দেওয়া হয়েছে সেই দলের নেতৃত্ব থেকে? আসলে এনসিপি জানে, আমাকে কোশ্চেন করে লাভ নাই। আমি তো গণতান্ত্রিক ছাত্র সংসদ। মানে আপনাদের মধ্যে কি ছাত্র শিবির যারা করতে এরকম কি আছে? ছাত্র শিবির যারা আমরা বলেছি, এটা যেহেতু একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, কেউ যদি হচ্ছে ওই মতাদর্শকে বাদ দিয়ে নতুন কোনো আমাদের মতাদর্শের প্রতি হচ্ছে আকৃষ্ট হয়ে আমাদের মতাদর্শকে ধারণ করে, কাউকে নিতে আমাদের কোনো সমস্যা নেই। মতাদর্শ খুবই গুরুত্বপূর্ণ। মত এবং আদর্শ কি খুব ছোট্ট করে বলার সুযোগ আছে আপনাদের? আসলে মত এবং আদর্শ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, মুক্তির পথে যেতে হবে। জি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। সেই লড়াই ফরহাদ কতটা আগালো? 6 মাস হয়ে গেল অভ্যুত্থানের। ফ্যাসিবাদের বিরুদ্ধের যে কাঙ্ক্ষিত, যে শহীদরা যে রক্ত দিল, কতটুকু সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা দেখছি? এটা হয় ওই যে একটা আইসবার্গ থিওরি আছে যে হচ্ছে মানে বরফের ভেতরের অংশটা অনেক শক্ত, অনেক গভীর, আর উপরে অল্প দেখা যায়। তো এখন ফ্যাসিবাদের পতনটা ওই টাইপের হয়েছে যে উপরের পাহাড়টা একটু ভেঙে গেছে, নিচে এত গভীর শেকড় আছে সেটা এখনো আমরা পারি নাই। প্রত্যেকটা আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা স্টেজে কোনো না কোনোভাবে সেই কম্পোনেন্টগুলো হাজির, যেগুলো আবারও ফ্যাসিবাদ তৈরি করতে পারে, এবং যেগুলো আবারও দুর্নীতির মানে সাম্রাজ্য হয়ে উঠতে পারে, যেগুলো আবারও এই মানে আগের যেগুলো বড় বড় অপরাধ ছিল সেই অপরাধগুলো আবার স্টার্ট হতে পারে। কারণ আমাদের এখানে পলিসিও চেঞ্জ হয় নাই, মানুষের চেঞ্জ হয় নাই, কোনোটাই চেঞ্জ হয় নাই। পলিসি আগের মতো আছে, এখনো সংবিধানের আমাদের সংস্কার বলছি, জানি না আদৌ কতটুকু হবে। তারপরে রাষ্ট্রের অন্যান্য মেকানিজমের যে সংস্কার সেটাও হয় নাই। সাময়িকভাবে একটা মানে গ্যাপ চলছে আর কি, বিরতির মতো, যে দুইটা ফেসিবাদ আসবে মাঝে মাঝে একটা বিরতির মতো। সামনে আবারও যে কেউ ফেসিবাদ হতে চাইলে এই স্ট্রাকচার তাকে অনেক বেশি হেল্প করবে।
এরকম একটা স্ট্রাকচার এখন এক্সিস্ট করছে আজকে, আমরা এখনো চূড়ান্ত বিলুপ করতে পারি না। এটা আমাদেরও যেমন ব্যর্থতা, টোটাল কমিউনিটির ব্যর্থতা, সবার ব্যর্থতা। জি, আমরা এর আগে বিভিন্ন সময় যেমন জাহাঙ্গীরনগর সহ সব জায়গায় আপনাদের দেখছি এখন একদম প্রকাশ্যে কাজ করেন। তো সেখানটায় ছাত্র শিবিরকে নতুন শিক্ষার্থীরা কেমন নিচ্ছে, নাকি আপনাদেরই, আপনারা যেমনটা বললেন যে সমর্থক, কর্মী, সাথী তাদের মধ্যেই সীমাবদ্ধ, না নতুন শিক্ষার্থীরা আসছে আপনাদের? আমরা তো জাজ করার সুযোগ আমাদের হয়নি। আমাদের লাস্ট আমাদের তো মানে আগস্টের 5 তারিখের পরে আমাদের সামনে আসা হয়েছে পাবলিকলি, তারপরে এত হিউজ রেসপন্স, মানে এই রেসপন্সটা আমরা আসলে মানে আমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনে তো অনেক বেশি রেসপন্স আর কি। আমাদের শুধু নট অনলি ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ বাংলাদেশের মেইন স্ট্রিম সবগুলো কলেজ, জেলা পর্যায়ের স্কুলগুলো সহ সব জায়গায় আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে একটা খুবই একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হয়েছে। কারণ হচ্ছে আগে যে নেগেটিভিটির চর্চা ছিল, রক কাটা বলেন, জঙ্গিবাদ বলেন, আমাদের আরো যে ট্যাগিং ছিল, সেটাও ট্যাগিং সবগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে আর কি। আপনি দেখেন যে 2009 সাল পরবর্তী সময় থেকে ছাত্র শিবিরকে একটা চক্র, যে যুদ্ধাপরাধীর যেমন ট্যাগ, রাজাকারের ট্যাগ, তারপর রক্কাটার ট্যাগ, তারপর কিশোর কণ্ঠ সহ বিভিন্ন ম্যাগাজিন সহ ধরে দিয়ে বলে যে জঙ্গি বই সহ আটক, কোরআন ক্লাস থেকে ধরে নিয়ে বলে যে জঙ্গি বই সহ আটক করা হয়েছে। আমাদের সকল অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, আমাদের বহু নেতৃবৃন্দকে ক্রসফায়ার দেওয়া হয়েছে, স্থানীয় নেতৃবৃন্দকে, ইভেন কেন্দ্রীয় সভাপতিকে ধরে দিনের পর দিন টানা মানে 50-এর অধিক সময় ধরে হচ্ছে রিমান্ডে রেখেছে। এই সব কিছু টর্চার পেরিয়ে আমরা তখন একটা এই যে জেনারেশনটা এখন আছে তাদের কাছে একটা ভীতিকর পরিবেশ ছিল। শিবির মনে হয় আসলেই ভয়ঙ্কর কিছু, কারণ বলো না একটা মিথ্যা যখন আপনি বারবার বলবেন, মিথ্যাটা অডিয়েন্সের কাছে সত্য মনে হয়, আমার কাছে এরকম মনে হচ্ছিল আর কি। পরে এসে দেখা গেল যে আসলেই এই প্রত্যেকটা অভিযোগ একটা মিথ্যা ছিল এবং এটা বাজে একটা তৈরি করছে আর কি। আপনি দেখেন এই যে 71-এর কথাই বলি, 71-এর অপরাধ করছে পাকিস্তানি শাসকরা, এই টিক্কা ভুট্টো চক্র তারা নিজেরাই আবার শেখ মুজিবের সাথে কোয়ালিশনে গিয়ে হচ্ছে 195 জন সম্ভবত যুদ্ধ মানে কি বলে পাকিস্তানি যুদ্ধাপরাধী তাদেরকে মুক্ত করে নিয়ে গেছে এই চক্রটাই। আবার এই চক্রটা যখন হচ্ছে এই সাকা চৌধুরী, আব্দুল কাদের মোল্লা তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, তাদের ব্যাপারে পাকিস্তান গভর্নমেন্ট নিন্দা প্রস্তাব দিল, এটা বিরোধিতা করছে, তারা এটাকে আবার আশকারা দিচ্ছে। এবং তারা স্টিল এখন পর্যন্ত বাংলাদেশে ওই পাকিস্তানে যেমন এই টিক্কা ভুট্টো চক্র এই 47-এর পর থেকে বামপন্থী রাজনীতি এস্টাবলিশমেন্ট করার চেষ্টা করছে, 47-এর পর থেকে পাকিস্তান এস্টাবলিশ হয়েছিল একটা উদ্দেশ্যে, মুসলিমদের সকল নিড ফিল আপ করবে। এখানে গেড়ে বসছে বামপন্থীগুলো, ওইখানকার টিক্কা ভুট্টো চক্রের সুপিরিয়র গ্রুপ শাহবাগী চক্র, তারা এসে এটাকে কিভাবে অস্থিতিশীল করা যায়। তারপর ইভেন এমন দেখবেন, আমি তোফায়েল আহমেদকে কোট করি, তোফায়েল আহমেদ বলছিল যে একটা দলকে মেনশন করে, অমুক দলটা হচ্ছে পাকিস্তানের দুশমন, 71-এর আগের গল্প। আবার 71-এর পরে তারা আবার মানে বাংলাদেশের মেন ধারক বাহক হয়ে গেল। এভাবে করে পুরো চক্রে মানে আগেও সেম ভাবে মুসলিমরা বারবার টর্চার্ড হয়েছে। এমন হয়েছে যে জামাতের কথা বলে, জামাতের আমির যে ছিল ওনার তো ফাঁসির রায় হয়েছিল পাকিস্তান আমলে। তো এই প্রত্যেকটা জায়গায় আবার 71-এর পরে ইন্টারেস্টিংলি আপনি সকল যুদ্ধাপরাধীর দায় মুক্তি দিয়ে দিচ্ছেন, যাদের তালিকা যুদ্ধাপরাধী তো নাই, রাজাকার তালিকা তো নাই, তাদের উপর দায় চাপাই দিচ্ছেন। এটা আবার টিক্কা ভুট্টো চক্র এনজয় করছে, পুরো জায়গাটাই এভাবে হয়েছে। এবং 2009 সালের পরে সেম ভাবে আবার সেম চক্রটা এস্টাবলিশ হয়েছে, তারা শাহবাগ কায়েম করলো। এই যে আজকে তারা শাহবাগ কায়েম করার পরে এখন আবার বড় বড় কথা বলে, তারা শাহবাগ কায়েম করে তারা আওয়ামী লীগকে স্ট্রং করেছে যে তোমরা ফেস্টিভ্যাল কায়েম করে আমার সাথে আছি। ইভেন 18 সালের ইলেকশনের পর্যন্ত 24 সালেও এসেও তারা আওয়ামী লীগকে হেল্প করেছে। এই চক্রটাই এখন আবার ফেস্টিভ্যালে পতনের পরে তারা ভালো সাজবার চেষ্টা করছেন, তারা ওই দায় মোচনের চেষ্টা করছেন। কিন্তু এই ফেসিবাদ কায়েমের মধ্য দিয়ে শাহবাগ গণহত্যা, এই শাপলা গণহত্যা কিংবা বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ড, তারপরে এই যে ছাত্র হত্যাকাণ্ড, নিরাপদ সড়ক আন্দোলনের টর্চার, এই কোনোটার দায়িত্ব তারা এড়াইতে পারে না। এই যে দীর্ঘদিনের চক্র, এই চক্রটাই আমাদেরকে একটা নেগেটিভ প্রচারের মধ্য দিয়ে একটা বাজে ইমপ্রেশন তৈরি করছিল। স্টুডেন্টদের মধ্যে আমরা সক্ষম হয়েছি তাদের নেগেটিভ প্রচার মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন আমরা একটা ভালো রেসপন্স পাচ্ছি। অনেক ধন্যবাদ। জি, আমি একদমই ছোট্ট করে জানতে চাই আশরাফা, সেটি হচ্ছে যে ছাত্র রাজনীতির মধ্যে ছাত্রীদের আমরা অংশগ্রহণ কম দেখতে পাচ্ছি। আপনারা কি আপনাদের জায়গায় সেই নেতৃত্বে ছাত্রীদের কতটুকু দিতে পারছেন এবং তাদের ব্যাপারে, নতুন শিক্ষার্থীদের ব্যাপারে কতটা আপনারা সাড়া পাচ্ছেন? খুব ছোট্ট করে। আচ্ছা, প্রথমে নতুন শিক্ষার্থীদের ব্যাপারে বলি, আমরা অনেক সাড়া পেয়েছি। একদম হচ্ছে আত্মপ্রকাশের হচ্ছে দিন থেকে শুরু করে আমাদের সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে আমাদের পার্সোনাল ভাবে অনেকেই যোগাযোগ করেছে, হিউজ একটা সাড়া পাচ্ছি। তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব তাদের এলাকায় কমিটি দিয়ে দিলে, আমাদের বারবার প্রেশারাইজ করছে যে যেন তাড়াতাড়ি দিয়ে দিই। আর যেটা ছাত্রীদের অংশগ্রহণ, আমি এখানে স্পোক্স পার্সন হিসাবে আছি, তো এটা ক্লিয়ার যে হচ্ছে এখানে আমাদের জায়গায় আমাকে হচ্ছে অর্গানোগ্রামের একজন, আমি ডিসিশন মেকিং এর একজন,
তো আমাদের হচ্ছে যারাই আছে ছাত্রীরা বেশ ভালো জায়গায় আছে এবং ছাত্রীরা ইন্টারেস্টেড। আমরা যখন সদস্য ফর্ম হচ্ছে বিতরণ করা শুরু করব তখন আরো বেশি সংখ্যক ছাত্রীরা আসবে আমাদের প্ল্যাটফর্মে, এই আশা করছি। অনেক ধন্যবাদ শেফা খাতুন আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ এস এম ফরহাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই যে এই প্রজন্মের শিক্ষার্থীরা গড়ে উঠুক রাজনৈতিক সচেতন হয়ে, এবং সবার আগে তারা সব দলমতের ঊর্ধ্বে থেকে দেশকে ভালোবাসুন এবং দেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যে যার জায়গা থেকে একটু হলেও ভূমিকা পালন করুক। আল্লাহ হাফেজ।